বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ দীর্ঘ সময় ধরে অত্যন্ত সুনামের সঙ্গে টেক্সটাইল, সিরামিক, তামাক, প্রিন্টিং ও প্যাকেজিং, ঔষধ এবং ভোগ্যপণ্য সহ নানান খাত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠানটি। 1940 সালে বিশিষ্ট শিল্পপতি শেখ আকিজউদ্দিন প্রতিষ্ঠা করেন আকিজ গ্রুপ। এরপর দেশের উন্নতি, অগ্রগতি আর অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটি রেখে চলছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমানে এই গ্রুপের অধীনে মোট 50টি প্রতিষ্ঠানে কাজ করছেন 60,000 কর্মী। আজকের বিজনেস রিভিউ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব পাট এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি সম্ভাবনা নিয়ে, সেই সঙ্গে আকিজ গ্রুপ এবং অর্থনীতির অন্যান্য খাত নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আকিজ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিন সিআইপি, এবং আছেন সাউথ কোরিয়ার প্লাস্টিক মোল্ড বিশেষজ্ঞ হিউং কোয়ান কিম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা জানতে চাইব শেখ জনাব নাসিরউদ্দিন, আপনার কাছে যাব। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আপনি অত্যন্ত সাদামাটাভাবে চলাফেরা করেন, খুব জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল আপনার দেখি না সেই অর্থে। তো নিজের কোন পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? আমার কাছে মনে হয় যেন আমি যে মানুষের জন্য কিছু কাজ করতে পারছি, হালাল জীবিকার একটা ব্যবস্থা করা, কর্মসংস্থানের সৃষ্টি করা, এই পরিচয়টাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয় মনে হয়। আপনার বাবা আকিজ গ্রুপের স্বপ্নদ্রষ্টা শেখ আকিজউদ্দিন, কবির ভাষায় যদি আমরা তার কথা বলি তাহলে এভাবে আমরা বলতে চাই, তোমার কীর্তির যে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার, তাই চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই। আপনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে আপনার বাবা ছিলেন ধনী কোম্পানির গরিব মালিক। এ বিষয়টি যদি ব্যাখ্যা করে বলতেন। আব্বা আমাদেরকে বলতেন যে এমন কোম্পানি তোমরা করবা যাতে তোমাদের কোম্পানির থাকবে অনেক বড় লোক, কিন্তু তোমরা থাকবা গরিব। সেটাই একটা আদর্শ কোম্পানি। আমরা যদি এখন দেখি, এটা আমার আব্বার জীবনে এটা মানে উনি এটা প্রমাণ করেছেন। উনি শুধু বলেন নাই, উনি ওনার জীবনে প্রমাণ করেছেন। ওনার কোম্পানিটা 1940 সালের দিক থেকে যে উনি 2006 সাল পর্যন্ত দেখে গিয়েছেন, এটা জিওমেট্রিক প্রোগ্রেশনেই উনি এটাকে বৃদ্ধি করেছেন। কোম্পানি খুবই রিচ ছিলেন। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আব্বা মানে জিরো থেকে শুরু করে 2006 একটা হিরো হয়েছেন। এই কোম্পানির ইসের মধ্যে তার এই কোম্পানির যে এত মান সম্মান বৃদ্ধি করেছেন, কোম্পানিটা সত্যি একটা ধনী কোম্পানি, কিন্তু উনি ছিলেন দরিদ্র। উনি ছিলেন দরিদ্র বলতে ওনার কোনো নিজের কোনো পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট ছিলেন না। উনি যে গাড়িটা আমাদের স্টাফরা অনেক সময় চড়তে কমপ্লেন করতো, সেই গাড়িটা কিন্তু উনি নিজে ব্যবহার করতেন। স্টাফকে একটা নতুন গাড়ি দিয়ে উনিও নিজেও ওনার সেই যে গাড়িটা চলে না ওই গাড়িটাই ব্যবহার করতেন। সুতরাং ওনার ভিতরে সবসময় দেখা যেত যে ওনার কোনো রকমের বিলাসিতার জন্য বা কোনো কিছুর জন্য উনি কখনোই পয়সা খরচ করেন নাই। আমি একদিন ওনার সাথে যাচ্ছিলাম 2000 সালের দিকে হবে। আমি আব্বাকে বলেছিলাম যে আব্বা, আমাদের সবার ইচ্ছা আমরা চাই একটা দামি গাড়ি আপনি কেনেন। তো আব্বা বলল যে একটা দামি গাড়ি কত টাকা দাম? আমি বলেছিলাম যে 3 কোটি টাকা হবে একটা ভালো গাড়ি। তো বলল যে এই গাড়িটা যে আমি কিনলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, ধানমন্ডি থেকে আমি যে মতিঝিল যাব, এই গাড়িটা কি আমাকে আগে নিয়ে যেতে পারবে? তো আর তুমি আরেকটা প্রশ্নের উত্তর দাও যে 3 কোটি টাকা যদি আমি খরচ করি তাহলে কয়টা লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো? আমি বলছিলাম আব্বা, যদি ফুডের মতো কোম্পানিতে হয় তাহলে হয়তো 3 থেকে 4 জন লোক আমরা হয়তো কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, আর জুটে হলে 30-40 জন লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। আব্বা বলছিল একটা লোকের যদি কর্মসংস্থান সৃষ্টি হয়, তুমি কি জানো যে ওরা 5টা লোক ওর সাথে সাথে বেঁচে যায়। তো আব্বা আসলেই ওনার জীবনের কনসেপ্টটাই ছিল যে এরকম যে কোম্পানি হবে ধনী, কিন্তু ওই ধনী কোম্পানির মালিক হবে দরিদ্র।
এবং আপনার বাবার জীবনীটা আমরা যদি দেখি বা পড়ি, আমরা দেখতে পাই যে তিনি খুবই মানে খুব সাধারণ থেকে অসাধারণ হয়েছেন আমরা যদি বলি। এবং তার বাবা মানে আপনার দাদার পকেট থেকে 17 রুপি নিয়ে তিনি বাড়ি ছেড়েছিলেন। সেখান থেকে তিনি 5,000 কোটি টাকা রেখে গেছেন এবং আপনারা তার সুযোগ্য সন্তান হিসেবে সেটাকে 14,000 কোটিতে উন্নীত করেছেন এবং কিংবা এর চেয়েও বেশি। তো এটা কিভাবে সম্ভব হলো আপনাদের পক্ষে? আসলে আমাদের সব ভাইয়েরা আমরা বলি যে আমাদের বাবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মানে আব্বা আমাদের জীবনে চলার জন্য ও মানে পড়াশোনার পাশাপাশি সবসময় আব্বা নিজের কাছে রেখে আমাদেরকে কাজ শিখিয়েছেন এবং আমাদেরকে উনার কাজ উনি যেভাবে এরকমভাবে কাজ করতেন, এত সকালবেলায় যেতেন এবং সন্ধ্যার সময় বাসায় আসতেন অফিস থেকে, এইটা এবং এত বিজি উনি ফ্রাইডেতেও উনি কাজ করতেন। তো সব কিছু মিলে আসলে উনি আমাদের একটা স্পৃহা এত মানে আমরা সেলফ মোটিভেটেড হয়ে গেছি আব্বাকে দেখে। এবং আমরা আব্বার কাছ থেকেই শিখেছি যে কিভাবে মানুষ চিনতে হয়, মানুষের ফিলোসফি, যে মানুষের কাজ করার আগে আব্বা খুব বলতেন যে পলিসি একটা খুব বড় ব্যাপার। পলিসি যদি ঠিক না হয়, মানুষ যদি ঠিক না হয়, তাহলে তো তার কাছ থেকে তুমি ভালো কিছু আশা করতে পারবা না। তো আমরা গোড়া থেকে আমরা চেষ্টা করি যে আব্বার ওইটাকে ফলো করি এবং আব্বার যে জিনিসগুলো ছিল যে গোড়া থেকে মানুষটাই আমরা যাতে কারেক্ট নেওয়ার চেষ্টা করি এবং আমাদের আমরা একটা ফোকাস টার্গেট একটা সেট করে সেই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমরা কিন্তু নিজেরাই মাঠে পড়ে নেমে যাই, যে নিজেরাই যেখানে প্রবলেমগুলো আছে সেখানে সলভ করি এবং আমরা নিজেরা শুধু স্টাফের উপরেই দিয়ে বসে থাকি না, আমরা নিজেরাও ওর সাথে, স্টাফও যেরকম চাকরি করে আমরাও ঠিক একইভাবেই কিন্তু আমরাও চাকরি করি। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমরা কথা বলবো সাউথ কোরিয়ার প্লাস্টিক মোল্ড বিশেষজ্ঞ হিউং কোয়ান কিমের কাছে। হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার এসএমই এন্টারপ্রাইজ ইন দ্য প্লাস্টিক ইন্ডাস্ট্রি অ্যান্ড how prepared are we for the export market? This is a very good opportunity in this country. Actually, this mold, this labor cost is now is very good one plus point. And the second one is people. I understand a lot of people they have very good knowledge about these countries because there are so many people. They are fast learning all the things. I'm talking about that. Akis Plastic, for example, they are already for the working on. We are working for the export market already. We are contacted UAE and the Irani and the Korean companies and against the European country. Already we are contacted. We get good feedback. Already we received already. Because now, recently we yes. attended the fair. Dubai Fair. Dubai Big Five is a very international, very big, very famous international fair. Yeah. Yes. That's why now our quality it's very easy to export. Why the Akis qualities already they are acceptable for the quality. Quality no more issue now. Now we are only concentrate for quantity. Now if it's Akis, we get for the good quantities. Then and our machineries yes. is state of the art, especially because the machineries we have imported from Germany. Yes, especially the Crossmofire. This Crossmofire is the most famous company in the whole world. So our machinery, and we have imported also machineries from America, Milacron. Our technology is the state of the art, and the advisor, he is our technical advisor. And he has a experience more than 33 years. 33 years in this plastic field. Very fair. And I think for the export markets, because it is like India, we are already same as Indian quality already. We are now. We are going to same like near Korea, Taiwan. That quality we are our targets. That's why now. Right at this moment, Bangladesh is yes. Like Indian quality, but very soon, yes. Akis is already we are already one step up,
and already we are very nearer to Japan and Korean Yes. quality. Yes. Our quality has improved a lot. Especially Akis have a very machinist. Is no one have this kind of Machine in these kind of Bangladesh. machines. We are nobody bought machine from Crossmofire. We are the only one. Akij is only one company in Bangladesh who bought machineries from Crossmofire Germany. No Germany pipe making machine inside in Bangladesh. Only Akij has this machine. Yes, yes. আপনি 20 বছর 20 কিংবা 22 বছর বয়সে উদ্যোক্তা হয়েছেন এবং বাবার কাছ থেকে ব্যবসা বুঝে নেওয়ার সময় 3,36,00,000 টাকার মতো লসে ছিল প্রতিষ্ঠানটি এবং 1.5 বছরে আপনি সেটা শোধ করেছেন। তো সে সময়ের কথা মনে পড়ে কিনা? খুবই মনে পড়ে, কারণ এটা একটা চ্যালেঞ্জ ছিল। আমার আব্বা আমাকে বলেছিল যে যখন আমি তখন টোবাকো মার্কেটিংয়ে ছিলাম, টোবাকো মার্কেটিংয়ের সময় আমি টোবাকো থেকে তখন এটা 1997-এর 97 সালের দিকের কথা। 97 সালে আমার আব্বা আমাকে বললেন যে জুটটা এরকম লস করেছে, 11 মাসেই 3,36,00,000 টাকা লস করছে, এটা তুমি পারবা, তুমি এটাকে ঠিক করো। যে ওই যে আব্বা বললেন তুমি পারবা, এইটাকে আমি খুব গুরুত্ব দিয়ে ইনশাআল্লাহ আমি তখন আমি কাজ শুরু করি। তা আব্বা কিছু বলেছিল যে ঠিক আছে তুমি আগে ইন্ডিয়াতে যাও, ওরা কিভাবে জুট মিল চালায় এটা দেখে আসো, তারপরে তোমার লসটা কিভাবে কভার করবা এটাকে তুমি একটা চিন্তা ভাবনা করে একটা রোড ম্যাপ আমি তৈরি করলাম যে কিভাবে আমি এটাকে লসটাকে ঠিক করব। আমি আমার জিনিস সুতা টুতা সব ঠিক ভালো করে আমি চলে গেলাম জার্মানি। আমার খুব মনে আছে তখন মাত্র 10 মার্ক $5 হবে এরকম, তখন মনে হয় এরকমই একটা রেশিও ছিল আমি যতদূর মনে পড়ে। YMCA-তে হোটেলে 6 জনের শেয়ারিং বেডে আমি ওখানে রাত কাটিয়েছি এবং আমি বলছি যে আমি মাল বিক্রি করব আগে 1 কন্টেনার, আমি 2 কন্টেনার, আমার কথা ছিল যে 1 কন্টেনার মাল বিক্রি করে তারপরে রাত্রে হোটেলে থাকবো। যদি রাত্রেবেলা আমি যদি মাল বিক্রি করতে না পারি তাহলে হামবুর্গের স্টেশনেই থাকবো। তো আল্লাহর রহমতে আমি ওই দিন WJ ক্লাসেন তার কাছে আমি প্রথম 2 কন্টেনার মাল বিক্রি করলাম, 8 সিঙ্গেল, এখনও মনে আছে। বিক্রি করে ওই 10 বা 20 মার্কের হোটেলে YMCA হোটেলে 6 জনের শেয়ারিং বেডে আমি ছিলাম। একটা রুমের মধ্যে 6টা বেড, কমন একটা টয়লেট আর কি, 6 জনের জন্য একটা টয়লেট। এবং এই যে চ্যালেঞ্জিং একটি যাত্রা এবং এর পরে আপনার যে সাফল্যের জয়যাত্রা, এবং আমরা যদি একটু পেছনে ফিরে যাই, তামাকজাত পণ্য দিয়ে আপনাদের ব্যবসার সম্প্রসারণ হয়েছে, কিন্তু 2000 এইটা একটু কারেক্ট করতে হবে। জি প্লিজ। আমাদের পাটজাত, আমার আব্বা আসলে যদি ব্যবসা প্রথম বলেন তাহলে কমলালেবু রাস্তায় কমলালেবু বিক্রি থেকে শুরু, একদম ফল বিক্রেতা থেকে ফেরি করা থেকে। ফেরি আসলে শব্দটা আসলে এটা এক্স্যাক্টলি হবে যে ট্রেন স্টেশনে ছোট যে দোকান থাকে যে রাস্তার উপরে, ট্রেন স্টেশনের উপরে ওনার দোকান ছিল, ওই দোকানে উনি কমলালেবু বিক্রি করতেন। দোকানটা যদিও ওই আজকাল যে ফুচকা বিক্রি করে যেরকম ওরকম একটা দোকান, ওর উপরে কমলালেবু সাজানো, এরকম একটা গাড়ির মতন, তবে ট্রেন স্টেশনে কমলালেবু বিক্রি করেন। ওইখান থেকেই পর্যায়ক্রমে উনি বাংলাদেশে ফিরে আসেন। আবার বাংলাদেশে উনি ড্রাই ফ্রুটসেরও ব্যবসা করেন, কাবুল, তখন অনেক জায়গায় যান উনি, পাকিস্তান, সব জায়গায় এইসব জায়গায় ব্যবসা করেন। কিন্তু উনি যখন ফিরে আসেন, ফিরে এসে আবার উনি পাট, গুড়, এইসব জিনিসের পাটের ব্যবসা, বাংলাদেশে এসে কিন্তু ওনার শুরু পাটের ব্যবসায়ী, পাট বা গুড় এইসব জিনিসগুলো রাখি মালের ব্যবসা যেটা বলে, এবং পাটের ব্যবসা দিয়েই উনি বেশ নাম করেন। পরবর্তীতে অনেক পরে এসে এটা 40 সালের দিকে ধরেন পাটের ব্যবসা, আর 50 সালের দিকে ধরেন বিড়ির ব্যবসা, এরকম করে যদি আমরা বলি, আমাদের ব্যবসায়িক আসলে মানুষের সবারই একটা ভ্রান্ত ধারণা। আব্বার ব্যবসা আসলে যদি কমলালেবুর পরে যদি কোনো ব্যবসা উনি করে থাকেন, সেটা ফলের ব্যবসার পরেই উনি আসলে ওনার পাট দিয়েই আজকে আকিজ গ্রুপ যে কথা বলা হচ্ছে এইটা পাট দিয়েই শুরু। আপনি পাটের একটি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো
আপনার বাবার পাটের প্রতি খুব আগ্রহ ছিল, তো বাবার দেখানো পথ ধরে আপনিও সোনালী আঁশ পাটকে আঁকড়ে ধরেছেন এবং বিভিন্ন জুট মিল যখন বন্ধ হয়ে যাচ্ছে বা সরকারের দেখছি যে সরকারি জুট মিলগুলো বন্ধ হয়েছে, সে সময় আপনি নিজ হাতে 9টি জুট মিল চালু করেছেন। তো এই অসাধ্য কাজটি কিভাবে, কোন জাদু বলে, জাদুমন্ত্রে আপনি করতে সক্ষম হলেন? আব্বা আমাকে ওই 1997-এ যখন আমি শুরু করলাম আমার কাজ, মাত্র 300 লোক নিয়ে আমি শুরু করলাম। 280 জন মতন আমার ফ্যাক্টরি ওয়ার্কার ছিল, তারপরে আমার 20 জন মতো স্টাফ ছিল। তো এইটা দিয়ে এবং যখন আমি 3,36 লক্ষ টাকার লসটা কাভার করলাম, তখন আমার আত্মবিশ্বাসটাও বেড়ে গেল। এবং এই যে ওদের সাথে আমি আসলে ফ্যাক্টরিতেই থাকতাম, আমি ওদের সাথে আমার আঁকি জুট মিলে আমি 23 বছর, মনে হয় 23 বছর কন্টিনিউয়াসভাবে ফ্যাক্টরির অফিসের 3 তলায় আমার 22টা বছর আমার জীবনের সময় কেটেছে। এবং অফিসটা হলো একদম মেন গেটের সাথে, সুতরাং আমি দেখতাম আমার শ্রমিকরা যাচ্ছে আসতেছে। ওদের আনন্দ যে বোনাসের দিনে ওদের একটা অন্যরকম আনন্দ হতো। এরকম একটা মিল ছিল, একটা থেকে দুইটা থেকে আমি দেখলাম যখন ওয়ার্কাররা বেড়ে যাচ্ছে আমার এখানে, সেই 300 1000-এ পরিণত হলো, 1000 থেকে 2000, 3000, 5000 এইভাবে হচ্ছেই। এবং একটার পর একটা মিল বাড়িয়ে যাচ্ছিলাম। আমার আব্বা অবশ্যই আমার 5টা মিল দেখছে উনি, এবং 5 নাম্বার মিলটা যেদিন মানে আব্বা উদ্বোধন করতে নিয়ে গেলাম, উনি আমার মাথায় এত আদর করে, এত মানে উনি আনন্দে মনে হয় চোখের পানি পড়তেছিল, ওনার এত খুশি হয়েছিল। মানে আমি আব্বাকে এরকম খুশি হতে খুব খুশি হয়েছিলেন উনি, যে এরকম। এবং উনি আমাকে উৎসাহিত করছিলেন যে কিভাবে আমি যখন 2টা মিল করার পরে 3 নাম্বার মিলটা উনি বলতেছেন যে মিল কেন, কত টন তোমার ক্যাপাসিটি? আমি আব্বাকে বললাম যে আব্বা আমার তো এখন 2টা মিলে এখন 30 টন ক্যাপাসিটি হয়ে গেছে। তো বলে 30 টন কোনো মিল হলো? 100 টন তো করবা একটা মিল, তা নাহলে কোনো মিল হয়? তো ওরকম এই 100 টন করা, আব্বা খুশি হলেন, আব্বাকে দেখানো, মানে এটা একটা মানে নিজের কাছে অনেক মানে ভাল লাগতো যে সন্তান হিসেবে বাবার কাছে সফলতা। 100 টনের জায়গায় 200 টন, 200 টনের জায়গায় এরকম আব্বা মনে হয় 250 টন মতন মনে হয় দেখে গেছেন। এখন আমার ক্যাপাসিটি হয়ে গেছে আল্লাহর রহমতে প্রায় 700 টন মতন ক্যাপাসিটি এখন পার ডে। এবারের যে পাট দিবসের পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে সম্মাননা পেয়েছে আকিজ জুট মিল লিমিটেড, এবং পাট থেকে সুতা এবং তার থেকে পোশাক নির্মাণের যে একটি অভিনব চিন্তা, এই চিন্তাটা কিভাবে এলো আপনাদের? এই 6 মার্চ পাট দিবসের শুরু থেকেই আমি এই শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসাবে, শ্রেষ্ঠ মিল হিসাবে আমি পুরস্কার পেয়ে যাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ যে কোনো বাংলাদেশের যখনই যে ক্ষমতায় থেকেছেন তার হাত থেকে আমি পুরস্কার পেয়েছি। এইগুলি একটা মানে আমার কাছে একটা মনে হয় যেন আর একটা দায়ভার, যে একটা আমাকে কিছু করতে হবে এই সম্মানের। এই করতে করতেই আমি আসলে মানে আমাকে ওয়ান সাকসেস লিডস টু অ্যানাদার, এরকম একটা কারণ। আর একটা হলো যে আমাকে আরও পথ এগোতে হবে, আরও যেতে হবে। এরকম করতে করতেই আসলে আমি বলবো যে আল্লাহর অশেষ মেহেরবানি, যে এটা আমার কল্পনার চেয়েও আমার একটা আমার কল্পনা কিন্তু এরকম প্রথম দিকে ছিল না। 100 টনই আমার কাছে একটা টার্গেট ছিল, যে 100 টন। কিন্তু যখন আব্বা বেঁচে থাকতে অনেক মানুষকে বলছেন যে দেখে আসো আমার ছেলে কীরকম মিল বানাইছে। এবং আব্বা নিজেও তার ব্যবসায়িক বন্ধুকে আমার মিল দেখানোর জন্য ঢাকা থেকে নিয়ে আসছেন, এবং আব্বার বন্ধুকে বলেছেন দেখেন তো আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের চেয়ে আমার ছেলের মিলটা ভালো কিনা। তো বলছে না, আমার ফার্মাসিউটিক্যাল মিলের থেকেও আপনার ছেলের মিল বেশি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি জার্মানিতে ছিলাম, তখন আমি আমার আব্বার এই কথা শুনে আমার ভিতরে এই যে আনন্দ দূর থেকে, যে আব্বা আমি শুনলাম যে আজকে নোয়াপাড়ায় গেছেন এবং তার বন্ধুকে নিয়ে, সালমান এফ রহমান সাহেব তখন আব্বাকে বলছেন আপনার ছেলের জুট মিল অনেক সুন্দর। তো আব্বা খুব খুশি হয়েছেন। এটা আমি জার্মানি বসে শুনে আরও তো আমার কর্মস্পৃহা বেড়ে গেছে। মানে প্রত্যেকটা সাকসেস আমাকে কর্মস্পৃহা অনেক
বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বেশি পাট ব্যবহার করে আকিজ জুট মিল, এবং রপ্তানি বাড়াতে এই খাতে আর কি কি করার যেতে পারে বলে আপনি মনে করেন? আমাদের দরকার একটা ইন্টিগ্রেটেড পলিসি, একটা সমন্বিত একটা রোড ম্যাপ করতে হবে যে আমরা কোথায় যেতে চাই। আমরা যদি 1 বিলিয়নটাকে 5 বিলিয়ন করতে চাই, এই নীতিমালার ইমপ্লিমেন্টেশন দরকার। আমাদের কিন্তু নীতিমালা সরকার করেছেন। আমাদের বাংলাদেশে কিন্তু ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট আছে 2010। তো 2010 সালের ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট কিন্তু কার্যকরী হচ্ছে না। যদি কার্যকরী হয় তাহলে আমরা অনেক অন্যরকম একটা অবস্থায় চলে যেতে পারবো। আমাদের দেশের যদি আমরা যে ধানের ব্যাগগুলো আমরা যদি আমাদের যে 17টার চেয়েও বেশি প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ সরকার আইন করেছে যে এটা আপনাকে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টটা মানে আইনে অনুযায়ী আপনাকে পাটের বস্তায় আপনাকে প্যাক করতে হবে। এই ফুড গ্রেইনগুলো, চাল বলেন, ডাল বলেন, এরকম সম্ভবত 19টা। তো এই ক্ষেত্রে আমরা যদি ঠিক মতন এটাকে মানতে পারি, আমরা যদি সবাই মানি, এবং আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমাদের পাটটা আজকে পিছনে এই 2 বছর হলো মার খাচ্ছে হলো মধ্যস্বত্ব ভোগীদের জন্য। যদি কৃষক সরাসরি যদি আজকে মিলের কাছে যদি আজকে পাট বিক্রি হতো, এটা যদি কেউ মাঝখানে এসে হোল্ড না করতো, আমরা এই ক্রাইসিসে 2 বছরে আমরা যদি এখন ডাটা দেখি তাহলে এখন কিন্তু জুট -37%। আমরা গত ইসের সাথে এই বছরে আমাদের কিন্তু 37% আমরা নিম্নমুখী তো এক্সপোর্টের দিক থেকে। এটার একমাত্র কারণ হলো যে আমরা এই যে বাংলাদেশে আইনও আছে যে 1000 মণ পাট আপনি সর্বোচ্চ 1 মাসের বেশি রাখতে পারবেন না মজুত করে। এই আইনটা যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয় তাহলে এবং যদি মার্কেটে যদি একটা স্থিতিশীল প্রাইস থাকে, এবং এটা যদি সরাসরি কৃষক উৎপাদন করবে, মিলে সরাসরি তারা পাঠাবে, মিল যদি কৃষকের কাছ থেকে সরাসরি পাটটা কিনতে পারে, তাহলে এই মধ্যস্বত্বভোগী যদি না থাকে তাহলে প্রাইসের একটা স্ট্যাবিলিটি তৈরি হবে। প্রাইসের যদি স্ট্যাবিলিটি তৈরি হয় তাহলে বিদেশি বায়াররা আমাদের উপরে এটা ওরা নির্ভর করতে পারবে। কিন্তু আজকে একটা সুতার দাম $800, আর হঠাৎ করে 1 সপ্তাহ পরে এটা $1000, আবার এটা $1200, আবার 2 সপ্তাহ পরে এটা $800। এরকম অস্থিতিশীল বাজার থাকলে বিদেশিরা অবশ্যই এর যে অল্টারনেটিভ প্রোডাক্ট আছে এই অল্টারনেটিভ প্রোডাক্টেই ঢুকে যাচ্ছে। এখন আমাদের এই 37% মাইনাস হওয়ার একমাত্র কারণ হলো যে পাটের যে অল্টারনেটিভ প্রোডাক্ট যেটা ওখানে ওরা তৈরি করছে যে ওয়েস্টেজ কটন দিয়ে, যেটা আমরা বাংলাদেশে গার্মেন্টসের ঝুট বলি, এই ঝুট ওইটা বিদেশের যে পুরনো কাপড়, এই পুরনো কাপড় আবার রিপ্রসেস করে ওরা তুলা বানায়, সুতা বানায়। সেটা যেহেতু পুরনো কাপড়, এটা অনেক থ্রোয়ে প্রাইস, এটার কোনো মূল্যই নেই বলতে গেলে। সুতরাং ওদের সাথে এই জন্য কিন্তু আমাদের এখন কম্পিটিশন করে পারছি না। কিন্তু আমরা যদি একটা স্থিতিশীল মূল্য থাকে তাহলে কিন্তু এই অল্টারনেটিভগুলো যা হয়েছে -37% কিন্তু আর কমবে না, হয়তো বা আমরা আস্তে আস্তে আরও বাড়াতে পারবো যদি পাটের মূল্যটা আমরা বাজারটা যদি স্থিতিশীল বাজার রাখতে পারি, এবং মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যে স্টকিস্ট, এদের যে বাংলাদেশে যে স্টক যে আইন আছে, এই আইনটা যদি পাট অধিদপ্তর সুন্দর করে যদি এটার আইনের বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশে আবার সেই সোনালী দিন ফিরে আসবে। Mr. Hyung Kwan Kim, the injection mold industry is the most important part for the plastic industry and it depends on this industry. What is the current situation in Bangladesh for this kind of industry? Yeah, right now it's in Bangladesh, plastic industries just now only householder or a little bit home appliance items available. In these countries, it's needed only processing items and like automobile and home appliance and the semiconductor items. We need that kind of way. Now in these countries, situations now, I think there are, you can say, it's a low level product. That's why we have to go to precious items.
very important, very near futures. Now many multinational companies come to these countries. They need very good mold makers and for plastic company also. That's why we have to stand by for those companies. And now we have to upgrade all our qualities. I understand in the, especially the old Dhaka areas, I visit that factories, but they have very few machines, but they have done it all the things. But I was surprised for that. Now, that kind of techniques, they can do whatever here in the country. That's why I think, like Akis Plastics, they are now just developing better qualities now. Right now, household now going to now you can say it's the previous the household. There's a one times products coming, then they can sell these things. Now they are starting to 2-3 parties assembling it. They're joining, then it's one parties. This kind of thing now they are starting. And so Akis Plastic, I visit factories. Now quality, now they are now day by day. I was surprised. There's day by day quality also very much fast. They are moving to good quality now. Now, hopefully in these countries soon, I think quality issue is no more. আমরা যাচ্ছি জনাব শেখ নাসিরউদ্দিন সিআইপির কাছে আবারও। জনাব শেখ নাসিরউদ্দিন, আপনি বাংলাদেশ জুট স্পিনার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান, এবং এই সংগঠনটির চেয়ারম্যান হিসেবে এবং আপনি আকিজ গ্রুপেও পাটজাত পণ্যের নিয়ে অনেক কাজ করছেন। 9টি মিল চালু করেছেন, আপনার হাত দিয়ে চালু হয়েছে। তো এই মানে জানতে চাচ্ছি আর কি প্রস্তাবনা আছে এই পাট খাতকে আরও কিভাবে লাভবান করা যায় এবং রপ্তানি বাড়ানোর, মানে আপনার প্রস্তাবনাটা কেমন? বাংলাদেশের পাট খাতকে আমরা আমাদের সবার আগে বুঝতে হবে যে বাংলাদেশের পাটটা কি। পাট আমি মনে করি যে আল্লাহর একটা বিশেষ দান। বাংলাদেশের মতো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও পাট হয়, কিন্তু আমাদের বাংলাদেশের মতো কোয়ালিটি পাট হয় না, পৃথিবীতে কোথাও হয় না। বাংলাদেশের যে এত, এই জন্য ট্রুলি বলা হয় যে গোল্ডেন ফাইবারের দেশ বাংলাদেশ, এবং এটা আসলেই সোনালি আঁশ। এটার যে ডলারটা বাংলাদেশে আসে, এটার 100% ডলারটা বাংলাদেশে থাকে। এটার সাথে জড়িত এত এমপ্লয়মেন্ট, আর কোনো ইন্ডাস্ট্রিজে এত এমপ্লয়মেন্ট, লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ এই পাটেই সম্ভব। সুতরাং আমাদের বাংলাদেশের এই ফরেন কারেন্সি, আমরা অনেক শিল্প থেকে আসতেছে, আমাদের নিজেদেরই চামড়া শিল্প আছে, আমাদের নিজেরাই অনেক শিল্প আমরাও এক্সপোর্ট করি, কিন্তু যাদের ধরেন গার্মেন্টস আছে, এগুলি কিন্তু আবার বাংলাদেশ থেকে এই ডলারগুলো আবার অ্যাক্সেসরিজ, বিভিন্ন জিনিস, ফেব্রিক, অনেক কিছু কেনার নামে আবার বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। বা জুতার কথা বললে দেখা যাবে কেমিক্যালের জন্য 30-40% আবার চলে যাচ্ছে। বাংলাদেশে একটি ডলারও যাচ্ছে না, যে প্রায় বলতে গেলে জিরো, অলমোস্ট জিরো। $100 আসলে $100 or 99.9% ডলার কিন্তু বাংলাদেশেই থেকে যাচ্ছে। এমনকি মেশিনারিজও এখন অনেক মেশিন আছে যে বিদেশ থেকে কিনতে হয় না, পাটের বাংলাদেশেই তৈরি হচ্ছে। সুতরাং আমি বলবো যে এই খাতে, এই জন্য অন্য খাতের কন্ট্রিবিউশনের 10x বেশি হবে, 10 টাইমস বেশি হবে। কারণ যেহেতু আমাদের ডলারটার কোথাও যাচ্ছে না, ডলার যেটা আসতেছে সেটা বাংলাদেশে থাকতেছে, এবং কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এখানে বেশি। এই জন্য এই পাট খাতকে গুরুত্ব মাননীয় প্রধানমন্ত্রী, আমি সবসময় বলে থাকি যে আমাদের জুট লাভিং প্রাইম মিনিস্টার, ওনার মতন জুট লাভিং প্রাইম মিনিস্টার আমি এই 25 বছরে দেখি নাই। কোনো কাউকে, কোনো প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রের যে ক্ষমতায় যারা থেকেছেন, কেউই তার স্যুটটা দেখিয়ে বা কেউ তার শাড়ি দেখিয়ে বা জুতা দেখিয়ে বলে নাই। আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু বলছে যে এটা কিন্তু পাটের তৈরি। আমার এই ভ্যানিটি ব্যাগটাও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আমাদের কিন্তু এটা দেখো, এটা পাটের তৈরি। এই পাটের প্রতি এই মমতা বোধ ওনার আছে, এবং উনি এই পাট দিবস তৈরি করেছেন। আমি মনে করি যে পাট দিবস তৈরি করেছেন, এবং পাটের জন্য চেষ্টা, এই মিলগুলো বিজিএমসির একসময় এই মিলগুলো 72টা জুট মিল চালানোর জন্য উনি যে প্রচেষ্টা করেছেন সেটা আসলে বর্ণনার মানে বাইরে। সুতরাং আমি বলবো যে ওনার চেষ্টার কোনো ত্রুটি আমি দেখি না।
কিন্তু আমাদের অনেক করণীয় আছে। আমাদের করণীয় হলো যে আমাদের দেশের যে আইনগুলো আছে এই আইনগুলোর বাস্তবায়ন। এই আইনগুলো যদি আজকের আমাদের দেশের প্যাকেজিং একটা ঠিক মতন যদি আমরা প্যাকেজিং অ্যাক্ট ঠিক করতে পারতাম, তাহলে ঠিকই আমরা সোনালী আঁশ আমাদের সোনালী আঁশ করতে পারতাম। আমাদের যদি যে মজুতদারি, যে আমাদের এখানে কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ যে আপনি 1000 মনের বেশি 1 মাসের বেশি পাট আপনি রাখতে পারবেন না। কিন্তু এটা যদি আমাদের পার্শ্ববর্তী ভারতে কিন্তু এই আইনের কড়াকড়ি ওখানে প্রয়োগ আছে। আমরাও যদি এখানে কড়াকড়ি প্রয়োগ করতে পারি, যদি কৃষক পাট উৎপাদন করবে এবং তার কৃষকের উৎপাদিত পাট সরাসরি মিলে আসবে, এই মধ্যস্বত্বভোগী থেকে যদি আমরা পরিত্রাণ পেতে পারি, যে সরকার যে আইন তৈরি করেছেন সেই আইনের মাধ্যমে আমরা তাহলে দেখতে পারবো। এবং আমাদের বীজ কিন্তু বাংলাদেশেরই, বীজের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের আলাদা দপ্তরই আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও যে আমাদের মাত্র 6 থেকে 7 হাজার টন বীজ লাগে, এইটার আমরা 20% বীজও তৈরি করতে পারি না। আর যখন যদি তৈরি করব, এমন হয় যেটা বীজ লাগানোর শেষে আসে, যে সময়টা বীজ লাগানো আর যায় না, তখন আমাদের বীজ আসে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো দেশ থেকে একটা ভালো বীজ, এটা নিজের দেশের, এটা কেউই দিবে না, তার ভালো বীজটা কেউ দিবে না। সুতরাং বীজ আমাদেরকেই তৈরি করতে হবে। তাই আমরা যদি আমাদের নিজেদের 6-7 হাজার টন, আমরা কেন, বাংলাদেশ পাটের দেশ, আমরা বীজ কেন অন্য কোনো দেশ থেকে আমদানি করতে হবে? আজকে স্বাধীনতার এই 52 বছরেও আজকের আমাদের দেশের, আমাদের বাংলা প্রত্যেকটা জেলায় জেলায় পাট অধিদপ্তর, সব জায়গায় এত কিছু আছে। তাহলে আমরা কেন আমাদের পাট আমরা ফরেন কারেন্সি দিয়ে বিদেশ থেকে আমদানি করব? আমরা যদি নিজেদের পাটের বীজ আমরা যদি আজকে বিদেশ থেকে না এনে যদি আমরা নিজেরা করতে পারি, আমরা যদি আমাদের মজুতদারি এই আইনটা যদি প্রয়োগ ঠিক মতো করতে পারি, ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট, এটা যদি আমরা ঠিক মতন করতে পারি, তাহলে আল্লাহর রহমতে আবার পাটের একটা সুন্দর সময় আবার আসবে ইনশাআল্লাহ। আকিজ প্লাস্টিক্স, যে আপনারা এই নিয়ে কী ভাবছেন এবং এই আকিজ প্লাস্টিক্সের পণ্যগুলো দেশে কিভাবে সার্ভ করছেন বা বিদেশে রপ্তানির কেমন করছেন, এই কার্যক্রম সম্পর্কে যদি বলতেন। আকিজ প্লাস্টিক্সের আমি দেখার শুরু করেছি তখন আকিজ প্লাস্টিক্সটা আসলে এটা একটা চ্যালেঞ্জিং আমি যখন এটাকে, কিন্তু এই চ্যালেঞ্জিংটাকেই আমি সবসময় মনে করি যে চ্যালেঞ্জটাকে কী করে, প্রবলেমটাকে কী করে অপরচুনিটিতে আমি নিয়ে যেতে পারি। তো প্লাস্টিক যদি এর ব্যবহার যদি শুদ্ধভাবে করা যায়, রেসপন্সিবলি যদি করা যায়, কারণ প্লাস্টিকের ব্যবহারকে আমি অস্বীকার করতে পারছি না। এটাও আবার ঠিক যে প্লাস্টিক যদি এর রেসপন্সিবল ব্যবহার না হয়, তাহলে কিন্তু সারা বিশ্বে এটা একটা প্রবলেমের কারণ। আবার প্লাস্টিককে আপনি না করতে পারছেন না। আজকে যদি আপনি চোখের একটা আর্টিফিশিয়াল লেন্স লাগাতে হয়, সেটা প্লাস্টিকের। হার্টে যদি আপনি একটা রিং পরাতে হয়, সেটা কিন্তু প্লাস্টিকের। সুতরাং প্লাস্টিককে আপনি অস্বীকার করতে পারছি না, কিন্তু এর রাইট ইউজ করাটাই হলো সবচেয়ে বড় জিনিস। এটা নিয়ে আমি এখন কাজ শুরু করেছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, যে এইটা রাইট ইউজ কী করে করা যায়। কারণ সমাজে এটাকে যদি বায়োডিগ্রেডেবল করা যায়, এটা যদি সহজে পচনশীল হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, এরকম কিছু করা, অথবা এইটাকে রিইউজ করা, কিভাবে আবার রিসাইকেল ইউজ করে সমাজের, আমি যদি এটাকে একটা নিজস্ব রেসপন্সিবিলিটিতে এটা যদি কালেকশন সেন্টার করে আবার যদি এটাকে রিসাইকেল করা যায়, কোনো না কোনোভাবে একটা দায়িত্বশীল আচরণ যদি আমরা প্লাস্টিকের প্রতি করি, তাহলে প্লাস্টিক আবার আমি মনে করি যে এটা দিয়ে একটা অনেক বড় সেবা করা হবে আমি বলবো। কারণ এর যত্রতত্র ব্যবহার অবশ্যই খারাপ। কারণ আমাদের সমুদ্রপৃষ্ঠে আমরা যদি দেখি, তাহলে প্লাস্টিকে, এবং আমাদের নদী নালা, আমরা সব কিছু দেখি, যদি আমাদের আসলে প্লাস্টিক সেখানে ক্ষতিকর প্রভাবই করছে। এই প্লাস্টিককে ক্ষতির থেকে যদি আমরা ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের সবারই জাতিগতভাবে আমরা এটাকে এক জায়গায় সংরক্ষণ করা এবং সেটাকে আবার রিসাইকেল করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে প্লাস্টিককেও সুন্দর জায়গায় নেওয়া যাবে। এখন প্লাস্টিক আমি
এটা তো আমি সাইন্টিফিক্যালি কাজ করছি এর উপরে, যে এটা কিভাবে আমি বায়োডিগ্রেডেবল করতে পারি, এটার উপরে অলরেডি কাজ চলতেছে এবং আমরা অনেক আশাবাদী, অনেক দূর এগিয়ে গিয়েছি এবং আমরা ট্রায়াল প্রোডাকশন করেছি। এটা খুব তাড়াতাড়ি আমরা একটা অনেক বড় জায়গায় চলে আসতে পারবো ইনশাআল্লাহ। জানতে চাচ্ছি, আকিজ প্লাস্টিক্স নাশিদ স্টারের বর্ণাঢ্য কলেবরে এই আয়োজনটি শেষ হয়েছে এবং দেশব্যাপী বেশ প্রশংসা কুড়িয়েছে এবং বেশ নাশিদ এবং ইসলামী গানের শিল্পী তৈরি হচ্ছে এবং আপনারা এই আয়োজনের প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রেখেছেন। তো এই কার্যক্রমটি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি এটা মনে করি যে আসলে বাংলাদেশে যদি আজকে আমাদের যুব সমাজ সব কিছুর দিকে আমরা যদি দেখি, আমি মনে করি যে একটা পরিবেশ দরকার। আমি ভালো হয়ে থাকতে চাই, খালি এটা বললেই চলবে না, এটার জন্য একটা পরিবেশ দরকার এবং গুড হ্যাবিট দরকার। তো একটা মানুষ ভালো কাজ করতে পারে যদি সেখানে অভ্যাস আমি গড়ে তুলতে পারি, ভালো পরিবেশ যদি দিতে পারি। আমাদের দেশে আমরা সবাই জানি, এটা কারোর অজানা নয়, যে মাদক একটা বড় একটা সমস্যা ইয়াং জেনারেশনের। এখানে সবাই আজকের এই দিকে ধাবিত হচ্ছে। খুবই দুঃখজনক হলো এই জিনিসটা এরকম। তো এই জিনিসটাকে যদি আমি অ্যারেস্ট করতে চাই, এই জিনিসটাকে যদি আমি এর থেকে সরাতে চাই, তাহলে আপনাকে, আমাকে, আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে, সরকারকে, সবাইকে আজকের এগিয়ে আসতে হবে। এরকম ধরনের আমি যে নাশিদ স্টার যে কাজটা করেছি, এই কাজটা আমার মনের মধ্যে আসছে যে এই কিছু এরকম ইনভলভমেন্ট হয়ে যাক, যে ইয়াং ছেলেপেলেরা এরা আসুক। এবং আমি আমার একটা স্লোগানই রেখেছি যে কণ্ঠে বাজুক ইমানি সুর, যেন এর একটা কম্পিটিশন, ভালো কম্পিটিশন যেন এটা শুরু হোক। এরকম আমি নাশিদ স্টার করেছি। আমি আল্লাহর রহমতে আকিজ আলোকিত জ্ঞানী, যেটা কোরআন হাদিসের আলোকে প্রশ্ন এবং তার উত্তর। এবং আমি আর একটা প্রোগ্রাম, আমি ইসলামের জীবন বিধান বলে 15 মিনিট আবার আমি মানে আমি এটা পরিচালিত হচ্ছে আমাদের বিভিন্ন ATN টেলিভিশনে। তো এই যে নানামুখী আমি যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এইটা দিয়ে একটা বার্তা দিতে চাই যে এরকম শুধু সবাই মিলে এরকম যদি আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, যে এরকম হচ্ছে কোরআন প্রতিযোগিতা হচ্ছে, এগুলো যদি আমি শুধু মনে করি যে রোজার মাসই না, এটা 12 মাসই আমাদের দরকার। কেউ কোরআনের হিস্ট্রি থেকে কেউ স্পন্সর করবে হিস্ট্রির উপরে, তারপরে এই যে কোরআন হাদিসের নিয়ে যে গান, এই গান, তারপরে কোরআন হাদিসের আলোকে প্রশ্ন, বিভিন্ন রকমের জ্ঞানের চর্চা, এইগুলো কিন্তু আমাদের দেশে আমি মনে করি যে এই যে আমাদের সমাজটা যে কলুষিত হয়ে যাচ্ছে, এই কলুষিত সমাজকে সুন্দর করার জন্য আমি মনে করি যে এরকম ধরনের কাজ আমি সহ সবারই এগিয়ে আসা উচিত। এবং আমার ইচ্ছা যে আমার এই যাত্রা শুরু হলো এইভাবে, আমি এটাকে আরও এক্সপ্যান্ড করতে চাই, শুধু রোজার মাসেই না, এটা আমি 12 মাস জন্য পরিচালিত করতে পারি। 12 মাস জন্য এটা আমি বিভিন্ন সম্প্রচার অনুষ্ঠানের জন্য মানে করতে পারি। এটার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই। জনাব শেখ নাসিরউদ্দিন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের এই আয়োজনের বিজনেস রিভিউর সময় শেষ এবং আমরা আজকে আলোচনা করছিলাম পাট এবং প্লাস্টিক পণ্যের রপ্তানি সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিন CIP এবং ছিলেন সাউথ কোরিয়ার প্লাস্টিক মোল্ড বিশেষজ্ঞ হিউং কোয়ান কিম। আপনাদের দুজনকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন বিজনেস রিভিউ। আমরা আবার আগামী সপ্তাহে ফিরে আসব নতুন অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং থাকুন বিজনেস লাইনের সঙ্গে। ধন্যবাদ।